হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োজোন। আজকে আমরা যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম দ্য লিভিং ওয়ার্ল্ড, তোমাদের এনসিইআরটির একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 11-এর বইতে, লিভিং হোয়াট ইজ লিভিং, এবং আমরা তার যে ক্যারেক্টার্সগুলো পড়া শুরু করেছিলাম, আজকে তার আমরা শেষ অংশটি পড়বো। ঠিক আছে, আজকে আমরা লিভিং অর্গানিজমের লাস্ট দুটো ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। দেখো, একটা হচ্ছে কি কনসিয়াসনেস আর একটা হচ্ছে কি সেলফ কনসিয়াসনেস। এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই পোর্শনটা আজকে আমরা শেষ করব। তো চলো শুরু করি। দেখো, আমরা জেনেছি যে গ্রোথ হচ্ছে একটা লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টার। রিপ্রোডাকশন সম্পর্কে জেনেছি আমরা আগের দিন, মেটাবলিজম, সেলুলার অর্গানিজম সম্পর্কে, অর্গানাইজেশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়বো কনসিয়াসনেস। আচ্ছা, কনসিয়াসনেস কি? তোমাদের প্রথম যে মাথায় জিনিসটা আসবে যে ওয়াটার মানে কি, কনসিয়াসনেস মানে কি? কনসিয়াসনেস মানে হচ্ছে সমস্ত লিভিং অর্গানিজম, যত লিভিং অর্গানিজম রয়েছে তারা কি করতে পারে, তাদের পরিবেশটাকে সেন্স করতে পারে, মানে তাদের পরিবেশে আশেপাশে কি ঘটছে এটা তারা বুঝতে পারে এবং সেই মতো তারা রেসপন্ড করতে পারে। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলি, তোমার ধরো একটা গরম কোনো জায়গায়, মানে গরম কোনো রান্নার জায়গায় বা হাঁড়িতে বা ধরো কড়াইতে বা গরম কোনো জলের জায়গাতে তোমার ধরো মানে হাতটা লাগলো, মানে গরম একটা ধরো তোমার মা রেখেছে একটা হাঁড়ি, সেখানে গরম জল ভর্তি, সেখানে ধরো তোমার হাতটা লাগলো, তাহলে কি তুমি বুঝতে পারলে তো তোমার হাতটায় গরম কিছু লেগেছে বা তুমি ছ্যাঁকা খেয়েছো? এই যে তোমার বোঝার ক্ষমতা, এটাকেই বলছি কিন্তু আমরা যে এনভায়রনমেন্টকে সেন্স করার ক্ষমতা, মানে তোমার পরিবেশটাকে তুমি সেন্স করতে পারছো এবং এই রেসপন্ড কি করছো, তুমি সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিচ্ছ। ঠিক, তাহলে এটাই হচ্ছে তোমার রেসপন্ড। তাহলে এই যে তোমার পরিবেশকে তোমার বোঝার ক্ষমতা, তোমার আশপাশে কি রয়েছে সেটা সেন্স করার ক্ষমতা, এবং সেই মতো তোমার যা তুমি সেন্সটা পাচ্ছ সেই মতো তোমার রেসপন্ড করার যে ক্ষমতা, এটাকেই আমরা বলছি এক কথায় কনসিয়াসনেস, যে কনসিয়াসনেস। তাহলে এই যে কনসিয়াসনেস, এইটা কিন্তু সমস্ত লিভিং অর্গানিজমে দেখা যায়, সমস্ত লিভিং অর্গানিজম এর এই ক্ষমতাটা থাকে এবং কোনো নন লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু কনসিয়াসনেসের ক্ষমতা থাকে না। তাই তো? তুমি ধরো তোমার বাড়ির একটা টেবিল চেয়ার ধরো, যেটাকে আমরা জড়বস্তু বলে জানি, এটাকে ধরো যদি তুমি ভেঙে ফেলো, মানে ওর ওপর আঘাত করলে ওটাকে ভেঙে ফেললে, ও কি কোনো রেসপন্ড করবে তোমাকে? করবে না। কিন্তু ধরো আমাকে যদি কেউ আজকে এসে একটা, মানে ধরো গায়ে খুব জোরে চিমটি কাটলো, সঙ্গে সঙ্গে আমি কি করব, সেখান থেকে সরে যাব বা তাকে আমি মানে বলবো যে না তুই করিস না, মানে আমি কি রেসপন্ড করছি, তাই তো? তার মানে সমস্ত লিভিং অর্গানিজম এটা করতে পারে কিন্তু কোনো নন লিভিং অর্গানিজম এটা করতে পারে না। ঠিক, এবার দেখো আমরা জানবো এই যে কনসিয়াসনেস মানে পরিবেশ থেকে আমরা বিভিন্ন রকম স্টিমুলাস পাচ্ছি, সেই স্টিমুলাস অনুযায়ী আমি তোমার রেসপন্ড করছি। এবার দেখো, পরিবেশ থেকে আমরা 3 ধরনের স্টিমুলাস পেতে পারি, মানে সমস্ত সজীব জীব সমস্ত ধরনের স্টিমুলাস, যেমন ধরো সেটা ফিজিক্যাল স্টিমুলাস হতে পারে। ফিজিক্যাল স্টিমুলাস মানে কি, ধরো লাইট বা টেম্পারেচার, খুব গরম তোমরা অনুভব করতে পারো তো, খুব গরম, তার মানে কি এটাকে আমরা বলছি ফিজিক্যাল স্টিমুলাস। তাহলে ফিজিক্যাল স্টিমুলাসের এক্সাম্পলে আমরা লিখতে পারি কি, লাইট হতে পারে, টেম্পারেচার হতে পারে, হিউমিডিটি, এগুলো হচ্ছে ফিজিক্যাল স্টিমুলাস। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা এখানে লিখতে পারছি কি, লাইট, লাইট হতে পারে, ঠিক আছে, ফিজিক্যাল স্টিমুলাসে, বা টেম্পারেচার হতে পারে, টেম্পারেচার হতে পারে। তাহলে এগুলো হচ্ছে এই ফিজিক্যাল স্টিমুলাস সেন্স করতে পারছে। সেরকম কেমিক্যাল স্টিমুলাসও লিভিং অর্গানিজমরা সেন্স করতে পারে। কেমিক্যাল স্টিমুলাস মানে যে কোনো কেমিক্যাল কোনো জিনিস, মানে ধর কোনো অ্যাসিড, কোনো বেস, এরকম কিছু, মানে যদি কারোর কোনো লিভিং অর্গানিজমের বডিতে সেটা ঢোকে, সে কিন্তু বুঝতে পারবে যে আমি কোনো কেমিক্যাল জিনিস আমার বডিতে ঢুকছে। ঠিক আছে, তার মানে কেমিক্যাল স্টিমুলাসকেও সে সেন্স করতে পারে। ঠিক আছে, অ্যাসিড বেস হিসাবে তুমি লিখতে পারো এক্সাম্পল হিসাবে, মানে আমি তোমাকে জাস্ট একটা করে এক্সাম্পল হিসাবে বলছি, এরকম আরো অনেক কিছু হতে পারে, মানে যে কোনো কেমিক্যাল জিনিস লিভিং অর্গানিজমটার বডিতে ঢুকছে কিনা এটা কিন্তু সে সেন্স করতে পারে। তারপর দেখো হচ্ছে বায়োলজিক্যাল স্টিমুলাস। বায়োলজিক্যাল স্টিমুলাস মানে সব থেকে সোজা, ধরো আমার গায়ে একটা মশা কামড়াচ্ছে, মানে বায়োলজিক্যাল স্টিমুলাস মানে যে কোনো অন্য কোনো অর্গানিজম যদি আমার মানে আমার গায়ের সংস্পর্শে, মানে আমার বডির সংস্পর্শে আসে, আমি সেটাকে সেন্স করতে পারবো। যেমন ধর একটা মশা আমাকে কামড়াচ্ছে, আমি মারলাম, এই যে কামড়াচ্ছে মানে বায়োলজিক্যাল অর্গানিজমটাকে আমি সেন্স করতে পারলাম, তার রেসপন্ড হচ্ছে কি আমি তাকে মারলাম। ঠিক আছে, তাহলে এই সমস্ত ধরনের স্টিমুলাস কিন্তু তারা সেন্স করতে পারে। আচ্ছা, এবার এটা ধরো আমি মানে দেখো, যেহেতু বলছেন সমস্ত লিভিং অর্গানিজম পারে, এটা কিন্তু একদম ইউনিসেলুলার অর্গানিজম বা প্রোক্যারিওটিক অর্গানিজম, মানে যেগুলো একদম অনুন্নত অর্গানিজমের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে তারাও কনসিয়াসনেস শো করে। যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইউনিসেলুলার তো, এককোষী প্রাণী এবং প্রোক্যারিওটিক প্রাণী, অনুন্নত জীব, সেই প্রোক্যারিওটিক জীবও কনসিয়াসনেস শো করে। কি করে বলো তো? ধরো ব্যাকটেরিয়াকে ধরো এমন কোন একটা মিডিয়ামে রাখা হয়েছে, সেখানে ধরো
ধরো কোনো একটা কেমিক্যাল দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়া কিন্তু যদি ব্যাকটেরিয়ার পক্ষে সে কেমিক্যালটা মানে ক্ষতিকারক ধরনের একটা কোনো কেমিক্যাল দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়ার বডিতে যখন কেমিক্যালটা ঢুকছে বা ব্যাকটেরিয়া কিন্তু বুঝতে পারে যে আমার চারপাশে বা আমার মিডিয়ামে কোনো একটা এমন একটা ক্ষতিকারক কেমিক্যাল এসছে যেটা আমার বডির পক্ষে ক্ষতিকারক, তার মানে সে কি তার পরিবেশটাকে সেন্স করতে পারছে এবং সেই মতো সে কিন্তু রেসপন্ডও করতে পারে, মানে ওর সেল স্ট্রাকচারে কিছু চেঞ্জেস করে যার ফলে ওই যাতে ওই ধরো যে ক্ষতিকারক কেমিক্যালটা ওর বডিতে না ঢোকে বা খুব অল্প পরিমাণে ঢোকে, মানে কি করছে ও একটা ওই কেমিক্যালটার এগেনস্ট একটা রেজিস্ট্যান্ট করে তুলছে, তাহলে এটাই হচ্ছে ওর রেসপন্স। তার মানে কি ও পরিবেশকে সেন্স করতে পারছে এবং সেই মতো রেসপন্স করতে পারছে। তার মানে আমরা এটা ইউনিসেলুলার একদম এককোষী প্রোক্যারিওটিক অর্গানিজমেও দেখতে পাচ্ছি। আবার আমাদের ক্ষেত্রে মানে ধরো হায়ার অর্গানিজমের ক্ষেত্রে আমি তো বললাম দেখতে পাচ্ছি। প্লান্টের ক্ষেত্রে প্লান্ট রেসপন্ড টু এক্সটার্নাল স্টিমুলাস। তোমাদের মনে হতে পারে প্লান্ট কি রেসপন্ড করে, প্লান্টও রেসপন্ড করে, প্লান্ট তো লিভিং অর্গানিজম, প্লান্টও রেসপন্ড করে। যেমন দেখো প্লান্ট লাইটের ক্ষেত্রে রেসপন্স করে। লাইটের ক্ষেত্রে কিভাবে রেসপন্স করবে, ধরো তুমি একটা প্লান্টকে রেখে দিয়েছো তোমার ঘরের জানলায়, ধরো রেখেছো, এবার দেখবে যেদিক থেকে রোদ আসছে প্লান্টের যে মানে যে টিপটা মানে প্লান্টের যে কাণ্ডের যে টিপটা বা পাতাগুলো দেখবে ওইদিকে বেঁকে যাচ্ছে, আলোর দিকে বেঁকে যাচ্ছে, তার মানে কি আলোর প্রতি রেসপন্স করছে, সেটাকে সেন্স করছে এবং রেসপন্স করছে। সেরকম ওয়াটার, প্লান্ট কিন্তু ওয়াটারের প্রতি প্লান্ট রেসপন্স করে কিভাবে, দেখো ধরো প্লান্টের মধ্যে প্রচুর জল বেড়ে গেল, জল বেশি, তখন কি করবে প্লান্ট কিন্তু বেশি বেশি করে বাষ্পমোচন করবে বা ট্রান্সপিরেশন করবে। সেরকমই ধরো যেখানে প্লান্টের বডিতে জল কম, যেমন ধরো মরুভূমি অঞ্চলের প্লান্টে তুমি দেখতে পাচ্ছ যেখানে জলের মানে অভাব রয়েছে, সেখানে প্লান্টের বডিতেও জল কম, তাহলে প্লান্ট কি চাইবে সে যাতে যেটুকু জল ওর বডিতে আছে সেটা যাতে বেরিয়ে না যায়, তার জন্য কি করবে ওর যে স্টোমাটাগুলো বা পত্ররন্ধ্রগুলো বন্ধ করে রাখবে যাতে কি বাষ্পমোচনটা কম হয়। ঠিক আছে, তার মানে ওয়াটারের রেসপেক্টে কিন্তু প্লান্ট রেসপন্স করছে। সেরকম 3 নম্বর দেখো টেম্পারেচারের ক্ষেত্রেও প্লান্ট রেসপন্স করতে পারে। যেমন ধরো খুব যখন গরম মানে ধরো দুপুরবেলা প্রচন্ড টেম্পারেচার বেশি, তখন কিন্তু প্লান্ট এই যে ওর বাষ্পমোচন বা ট্রান্সপিরেশনটা বেশি করে। আবার এই উল্টোটা যখন ধরো এই সকালের দিকে বা সন্ধ্যের দিকে টেম্পারেচার কম, তখন কি করছে প্লান্ট ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনটা কম করছে, মানে টেম্পারেচার ওয়াইজ ও নিজেকে রেসপন্স করছে। এরকম সেম দেখো আরেকটা হচ্ছে পলিউট্যান্ট। পলিউট্যান্ট মানে কি দূষক পদার্থ। ঠিক আছে, মানে ধরো যদি কোনো দূষক পদার্থ পরিবেশ ভীষণ দূষিত হয়, প্লান্ট কি করে সেক্ষেত্রেও ও স্টোমাটাকে বন্ধ করে নেয় যাতে ওই দূষক পদার্থগুলোর বডির ভেতরে বেশি না ঢুকতে পারে। বা ধরো তোমরা লাইকেনের নাম শুনেছো, লাইকেন এক ধরনের মানে এটা আসলে একটা অ্যালগি আর ফাঙ্গির লাইকেন, একটা হচ্ছে লাইকেন, এটা হচ্ছে এক ধরনের মানে সিম্বায়োসিস একটা রিলেশন, মানে অ্যালগি আর ফাঙ্গি এরা দুজনে একসাথে তৈরি করে হচ্ছে লাইকেন। এই লাইকেন এমন জায়গাতেই জন্মায় যেখানে পলিউশন কম, মানে পলিউশন ফ্রি জায়গাতেই কিন্তু লাইকেন জন্মায়, কিন্তু যেখানে ধরো পলিউশন বেশি সেখানে কিন্তু লাইকেন জন্মাতে পারছে না, তার মানে পলিউশনের রেসপেক্টে ও রেসপন্স করছে, পলিউশন বেশি তাই ও রেসপন্স হিসাবে সেখানে গ্রো করছে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে আদার অর্গানিজম। অন্যান্য অর্গানিজম গুলো যেগুলো প্লান্টের সংস্পর্শে আসছে তাদের রেসপন্স মানে তাদের রেসপেক্টেও প্লান্ট রেসপন্স করছে, মানে সেন্স করছে। ধরো কিছু প্লান্ট আছে, এগুলো তোমরা আরো প্লান্ট কিংডমে পড়বে, কিছু প্লান্ট আছে যারা কি করে পতঙ্গ ভুক হয়। ঠিক আছে, মানে অন্য পতঙ্গকে ধরে সে খেয়ে ফেলতে পারে, এরকম কিছু প্লান্ট আছে। সেই প্লান্ট কি করে যখন পতঙ্গটা ওই প্লান্টের মানে যে এরকম প্লান্টের এরকম একটা স্ট্রাকচার থাকে, এরকম মানে ওই পতঙ্গভোগ প্লান্টগুলোর ক্ষেত্রে এরকম স্ট্রাকচার থাকে। ধরো যেই এসে পতঙ্গটা এখানটা বসছে, যে পতঙ্গটা যেই বসলো কিন্তু সেন্স করলো, ধরো স্ট্রাকচারটা এরকম, তো পতঙ্গটা এসে বসেছে সেন্স করলো, সঙ্গে সঙ্গে তার রেসপন্স হিসেবে কি করবে এটাকে বন্ধ করে দেবে আর পতঙ্গটাকে একদম মানে চিপটে মেরে ফেলবে। ঠিক আছে, মানে পতঙ্গটাকে মেরে ফেললো ওইভাবে চাপ দিয়ে। তাহলে এই যে মানে পতঙ্গটা এসে বসার পরেই তো ওর যে স্ট্রাকচারটা এরকম বন্ধ হয়ে গেল, তার মানে এটা ওর রেসপন্স। ঠিক আছে, তার মানে আদার অর্গানিজমের ক্ষেত্রেও আদার অর্গানিজমের ক্ষেত্রেও প্লান্ট রেসপন্স করতে পারছে। ঠিক আছে, তার মানে তোমরা কনসাসনেস বিষয়টা বুঝলে, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে বললাম যে একদম নিম্ন শ্রেণীর প্রাণীতেও দেখা যাচ্ছে বা প্লান্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা আসছে ফটোপিরিয়ড। ফটোপিরিয়ড মানে কি, ফটোপিরিয়ড মানে হচ্ছে ফটো মানে হচ্ছে লাইট, দেখো কি বলছে ফটো মানে হচ্ছে কি লাইট, ফটো মানে হচ্ছে লাইট এবং পিরিয়ড মানে কি একটা ডিউরেশন, একটা টাইমের ডিউরেশন।
তার মানে কি হচ্ছে, এই যে লাইটের ডিউরেশন অনুযায়ী কিন্তু এটা কারা এফেক্টেড হয় এই ফটো পিরিয়ডটা। ফটো পিরিয়ড মানে একটা লাইটের ডিউরেশন, মানে আলো কতক্ষণ পাচ্ছে বা প্লান্টগুলো সেই অনুযায়ী। এই ফটো পিরিয়ডটা যারা সিজনাল ব্রিডার হয়, মানে যারা কোনো একটা সিজনে ব্রিড করে, সিজনাল মানে ব্রিড করে রিপ্রোডাকশন করে, সেরকম কিছু সিজনাল ব্রিডার যারা হয়, এখানটা লিখলাম ধরো যারা সিজনাল ব্রিডার হয়, সিজনাল ব্রিডার, এটা প্লান্টও হতে পারে অ্যানিমালও হতে পারে, ঠিক আছে, এটা প্লান্টও হতে পারে এটা অ্যানিমালও হতে পারে। তারা কিন্তু কি করছে না, এই যে ফটো পিরিয়ড অনুযায়ী বা লাইট কতক্ষণ পাচ্ছে সেই অনুযায়ী তারা ব্রিড করছে। মানে এই ফটো পিরিয়ডটা এই সিজনাল ব্রিডারদের, মানে সেটা প্ল্যান্ট হতে পারে অ্যানিমাল হতে পারে, তাদের রিপ্রোডাকশনকে এফেক্ট করছে বা প্রভাবিত করছে। কিভাবে না, ধরো যখন যারা ধরো শীতকালে ব্রিড করে, যেরকম ধরো কিছু অ্যানিমাল আছে ধরো তারা শীতকালে ব্রিড করে, তাহলে কি করছে তারা সেই অ্যানিমালগুলো বুঝছে কি করে যে এখন শীতকাল এসছে, কি করে বুঝছে না, তারা দেখছে যে এই যে লাইটের ডিউরেশন কমে আসছে। শীতকালে কি হয়, দিনের দৈর্ঘ্য কমে রাতের দৈর্ঘ্য বাড়ে, তার মানে দিনের দৈর্ঘ্য কমছে মানে কি লাইটের ডিউরেশন কমছে। তার মানে তারা এই ফটো পিরিয়ড অনুযায়ী বা তারা বুঝতে পারলো যে শীতকাল এসেছে, যে এটা তাদের ব্রিড করার টাইম। তার মানে কি হচ্ছে, ফটো পিরিয়ড এই সিজনাল ব্রিডারদের রিপ্রোডাকশনকে প্রভাবিত করছে। ঠিক, আবার সেরকম তুমি প্লান্টের ক্ষেত্রেও দেখতে পারবে, দেখবে কিছু ফসল গরমকালে হয়, কিছু ফসল শীতকালে হয়, তাই না? মানে গরমকালে বা সামার কন্ডিশনে বা যখন দিনের দৈর্ঘ্য প্রচুর বেশি বা সেটাই ফটো পিরিয়ড, মানে দিনের দৈর্ঘ্য বেশি মানে লাইট অনেকক্ষণ বেশি ধরে যখন পাচ্ছে প্লান্টগুলো, তখন তাদের মানে গ্রোথ হচ্ছে। আবার উল্টো দিকে শীতের যারা মানে শীতে জন্মায় যে সমস্ত ফসলগুলো, তারা সেরকম ভাবে যখন দেখছে লাইটের ডিউরেশন কম, মানে শীতকালে কি দিনের দৈর্ঘ্য কম, তখন তারা গ্রো করছে, এইভাবে হচ্ছে। তাহলে আশা করি এই পুরো বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে তোমরা এবার আমাকে বলো তো, কনসিয়াসনেস কি ডিফাইনিং ফিচার হবে? ডিফাইনিং ফিচার কি ডিফাইনিং ফিচার নয়, এটা আমায় বলো। কনসিয়াসনেস কিন্তু একটা ডিফাইনিং ফিচার। সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কনসিয়াসনেস দেখা যাবেই যাবে, 100% দেখা যাবে। এরকম কোনো লিভিং অর্গানিজম নেই যে যার ক্ষেত্রে কনসিয়াসনেস দেখা যায় না। সমস্ত লিভিং অর্গানিজমে কনসিয়াসনেস দেখা যায়, এবং কোনো নন লিভিং অর্গানিজমের ক্ষেত্রে এই কনসিয়াসনেস আমরা দেখতে পাই না। তার মানে ডিফাইনিং ফিচার আমরা এটাকে অবশ্যই বলতে পারি যে কনসিয়াসনেস হচ্ছে একটা ডিফাইনিং ফিচার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। ঠিক, আচ্ছা এবার চলে আসি, দেখো কি বলছে, সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস মানে কি? সেলফ কনসিয়াসনেস মানে হচ্ছে নিজের সম্পর্কে সচেতন বা সেলফ অ্যাওয়ার। মানে ধরো আচ্ছা, সেলফ কনসিয়াসনেস শুধুমাত্র মানুষের ক্ষেত্রে দেখা যায়, হিউম্যানের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেলফ কনসিয়াসনেস দেখতে পাই, কিন্তু অন্যান্য কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই না। কিন্তু তার মানে কি আমরা এটা বলতে পারি অনলি সিন ইন হিউম্যান, অনলি সিন ইন হিউম্যান। আচ্ছা, মানে ধরো নিজের সম্পর্কে সচেতন, ধরো আজকে আমাকে কেউ খুব খারাপ কথা বললো, তার মানে কি আমার তার প্রতি কেউ একটা রাগ হলো, বা আমি ভাবলাম ও আমাকে এরকম বললো, আমি তাহলে ওকে এটা দেখিয়ে দেবো করে। মানে কি আমার এই যে নিজের সম্পর্কে আমি সচেতন, যে আমাকে কেউ কিছু খারাপ বলছে বা আমার এই যে আত্মসম্মানে লাগছে, বা ধরো আমি তার মানে অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে এটা সম্পর্কে আমি বুঝতে পারছি, আমি নিজের সম্পর্কে অ্যাওয়ার। এটাই হচ্ছে সেলফ কনসিয়াসনেস, এবং এটা শুধুমাত্র হিউম্যানে দেখা যায়, অন্য কোনো প্রাণীতে দেখা যায় না। কিন্তু বিড়াল, কুকুর এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না, তাই না? তুমি আজকে একটা বিড়াল বা কে যদি বলে যে তুই কেন মানে তুই এটা খুব খারাপ বাজে একটা, এরকম যদি তুমি তাকে বলো বা তাকে যদি তুমি অপমান করো, সে কিছু বুঝবে? সে কিচ্ছু বুঝবে না। তার মানে সেলফ কনসিয়াসনেস মানে কি, এটা কিন্তু শুধুমাত্র নিজের সম্পর্কে অ্যাওয়ার বা সেলফ অ্যাওয়ার, এবং এটা শুধুমাত্র হিউম্যানে দেখা যায়। তাহলে এবার তুমি বলো তো, সেলফ কনসিয়াসনেস কি একটা ডিফাইনিং ফিচার? সেলফ কনসিয়াসনেস কিন্তু ডিফাইনিং ফিচার নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেলফ কনসিয়াসনেস ইজ নট, ঠিক আছে, ইজ নট এ ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। ঠিক, কেন নয়? কারণ এটা শুধুমাত্র হিউম্যানে দেখা যাচ্ছে, বাকি অন্য কোনো লিভিং অর্গানিজমে দেখা যায় না, সেই জন্য আমরা সেলফ কনসিয়াসনেসকে ডিফাইনিং ফিচার বলতে পারছি না।
হলো এত অবধি? আচ্ছা এবার চলে আসো, তাহলে আমরা এই যে এত কিছু পড়লাম এতদিন অবধি, যে আমরা লিভিং অর্গানিজমের সব যে ক্যারেক্টারগুলো পড়লাম, সেখান থেকে আমরা কি কনক্লুশন এলাম, কি বুঝলাম? দেখো এখানে কতগুলো পয়েন্ট লিখেছে, এগুলো তোমরা সবগুলো জানো, পয়েন্টগুলো একটু দেখে নাও। কি বলছে? লিভিং অর্গানিজম ইজ আ সেলফ রেপ্লিকেটিং। লিভিং অর্গানিজমের তাহলে কতগুলো ক্যারেক্টার সম্পর্কে আমরা বলছি কি সেলফ রেপ্লিকেটিং মানে কি সে রিপ্রোডিউস করতে পারে, রেপ্লিকেটিং মানে কি রিপ্রোডিউস করতে পারছে, তার মানে কি সে রিপ্রোডিউস করতে পারছে, এটা তার একটা ক্ষমতা। তারপরে দেখো কি বলছে, ইভলভিং মানে আমরা আমাদের ইভলিউশন হচ্ছে তো, আমাদের বিবর্তন হচ্ছে তো। আমরা আগে মানে মাংকি ছিলাম, মাংকি থেকে আমাদের বিবর্তন হয়ে আজকে আমরা মানুষ হয়েছি, এর পরবর্তীতে আরো বিবর্তন হবে এবং আরো বেটার আমরা কিছু তৈরি হব, তার মানে কি আমাদের মধ্যে ইভলভ করার ক্ষমতা রয়েছে। 3 নম্বর দেখো কি বলছে, সেলফ রেগুলেটিং, আমরা রেগুলেট করতে পারছি নিজেরা নিজেদেরকে, মানে লিভিং অর্গানিজম। ধরো এই যে লিভিং অর্গানিজমের মধ্যে যে যে ফাংশন গুলো হচ্ছে, লাইক তোমার হার্ট কাজ করছে, বডি তোমার লাং কাজ করছে, যে ভেতরে যে কাজ করছে এই জিনিসগুলো কি নিজে থেকে রেগুলেট হচ্ছে, মানে লিভিং অর্গানিজমরা সেলফ রেগুলেট করতে পারছে, সেলফ রেগুলেটিং। তারপরে দেখো এই যে ইন্টারেক্টিভ সিস্টেম, ইন্টারেক্টিভ সিস্টেম, ইন্টারেক্টিভ সিস্টেম মানে কি এই কথাটা, ধরো সমস্ত লিভিং অর্গানিজম কিন্তু একে অপরের সাথে ইন্টারাক্ট করছে, তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে একে অপরের সাথে ইন্টারাক্ট করতে হবে। এটাকে আবার তুমি এভাবে আরেকটা বুঝতে পারো, যে ধরো তোমার বডিতে অনেকগুলো যে সেল রয়েছে, তাই তো, অনেকগুলো সেল রয়েছে, সেই সেলগুলো যখন একে অপরের সাথে ইন্টারাক্ট করছে তারা কি করছে, টিস্যু তৈরি করছে, এবং সেই টিস্যুর একটা নিজস্ব প্রপার্টি থাকছে বা ধর্ম থাকছে, যেই ধর্মটা কিন্তু ওই সেল ইন্ডিভিজুয়াল সেলগুলোর মধ্যে ছিল না, কিন্তু যখন ইন্ডিভিজুয়াল সেলগুলো একে অপরের সাথে ইন্টারাক্ট করলো তখন সেই যেটা তৈরি করলো টিস্যু, তার মধ্যে আমরা কিছু নতুন প্রপার্টি দেখতে পেলাম, যেটাকে আমরা টিস্যুর প্রপার্টি বলছি। মানে এইভাবে ইন্টারাক্ট করার ফলেই কিন্তু তৈরি হচ্ছে, মানে ধরো এই যে সেল আমাদের এই জায়গাটা লিখছি, ঠিক আছে, ধরো সেল থেকে, সেল থেকে কি হয়, অনেকগুলো সেল একসাথে হয় বা ইন্টারাকশনের ফলে তারা কি করে, টিস্যু তৈরি করে। এরকম অনেকগুলো টিস্যু ইন্টারাকশনের ফলে কি হয়, আমাদের অর্গান তৈরি হয়, এবং অনেকগুলো অর্গান একত্রে মিলে বা একসাথে ইন্টারাকশনের ফলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি কি অর্গান সিস্টেম। লাইক অর্গান সিস্টেমের এক্সাম্পল হিসেবে তোমরা বলতে পারো কি নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম, সংবহনতন্ত্র, এগুলো হচ্ছে একটা আমাদের তন্ত্র। তাহলে এইভাবে তৈরি হচ্ছে, মানে ইন্টারাকশনের ফলে তৈরি হচ্ছে, ওই জন্য আমরা কি বলতে পারছি ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম। কেপেবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলি, যেটা আমি তোমাকে বললাম কনসাসনেস, এটা মানেই হচ্ছে কনসাসনেস। তাহলে লিভিং অর্গানিজমকে আমরা শর্টে বা এক লাইনে এই এই ফিচারগুলো দিয়ে আমরা বলতে পারি যে লিভিং অর্গানিজম মানে মোটামুটি তার মধ্যে এই ফিচারগুলো থাকবে, ঠিক। আচ্ছা এরপরে এটাই মোটামুটি তোমাদের টোটাল যে হোয়াট ইজ লিভিং এবং তার যে টোটাল যে ফিচারগুলো সম্পর্কে আলোচনা কমপ্লিট হলো আজকে। এবং পরের দিন আমরা পড়বো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি সম্পর্কে আমরা পড়বো, এবং তারপরে আরো কিছু ট্যাক্সোনমির পার্ট আছে আমরা সেগুলো পড়বো। আচ্ছা সেই বায়োডাইভার্সিটি বলার জন্য তোমাদের একটা কথা বলে রাখি, দেখবে এই যে এখানে দেখো একটা লাইন লেখা হচ্ছে কমন জেনেটিক মেটেরিয়াল বাট টু ভ্যারিং ডিগ্রি, মানে কি এটা কি আমাদের যে যে ইভলভ হচ্ছে তার ফলে কি ইভলভ হচ্ছে বিভিন্ন রকম জীব জন্তু তৈরি হচ্ছে, এদের সবার মধ্যেই কিন্তু কিছু কমন আছে, এরা সবাই তো লিভিং, লিভিং মানে কিন্তু তার মধ্যে কিছু কমন থাকবে। এই যে কমন জেনেটিক মেটেরিয়াল মানে কি ক্রোমোজোম, এদের সবার মধ্যে কিন্তু জেনেটিক মেটেরিয়াল রয়েছে বা ক্রোমোজোম রয়েছে। দেখো জেনেটিক মেটেরিয়াল, কমন জেনেটিক মেটেরিয়াল মানে সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে জেনেটিক মেটেরিয়াল মানে তুমি ক্রোমোজোম বলতে পারো, তার মানে যত লিভিং অর্গানিজম রয়েছে সবার মধ্যে ক্রোমোজোম রয়েছে, কারেক্ট রয়েছে তো সমস্ত লিভিং অর্গানিজমে। কিন্তু দেখো কি বলছে বাট টু ভ্যারিং ডিগ্রি, কিন্তু সেই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো রয়েছে তার মধ্যে ভ্যারিয়েশন রয়েছে, এবং এই ভ্যারিয়েশন থাকার জন্যই কিন্তু এত বিভিন্ন জীব তৈরি হয়েছে। ভ্যারিয়েশন আছে বলেই মানুষ একটা আমি আলাদা স্পিসিস বলতে পারছি, তাই তো, ক্যাট একটা আলাদা স্পিসিস, ডগ একটা আলাদা স্পিসিস, ইনসেক্ট একটা আলাদা স্পিসিস, প্লান্ট একটা আলাদা স্পিসিস, কিন্তু এরা সবাই লিভিং, এবং সবাই লিভিং যেহেতু তাদের মধ্যে কমন জেনেটিক মেটেরিয়াল মানে ক্রোমোজোম ধরো সবার মধ্যে আছে, কিন্তু ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু কিছু হলেও আলাদা, এবং তার জন্যই কিন্তু এত ভ্যারাইটি অফ অর্গানিজমের সৃষ্টি হয়েছে, এবং যেটাকে আমরা পরের দিন পড়বো, এখান থেকেই বায়োডাইভার্সিটি বিষয়টি এসছে। তাহলে
বোঝা গেল যতটা লেখা আছে আজকে পুরো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি থাক, পরের দিন আমরা বায়োডাইভার্সিটি এবং আদার ট্যাক্সোনমিক পার্টগুলো শুরু করব। তো শুরু করব, আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে, এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটিকে অবশ্যই এরকম আরও ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।